আজকে থেকে তো ইলাস্ট্রেটর শুরু হতে পারে। জি স্যার। তেলের বাজারের যে অবস্থা, কাজ হচ্ছে বাজারে তো যাওয়াই নেই, উপায় নেই। দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে, মানুষের তো এমনি মধ্যে স্যার পার হয়ে যাচ্ছে যুদ্ধের জন্য। ইউক্রেনে এক বাংলাদেশি সাক্ষাৎকার নিয়েছে, দেখছেন এটা? হচ্ছে ইউক্রেন থেকে পালায়ে আপনার পোল্যান্ডে পৌঁছেছে। হ্যাঁ, তো ওকে ওই DW একটা চ্যানেল আছে, ওই সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি তো ইউক্রেন থেকে মানে আসতে সক্ষম হয়েছেন এখানে, তো আপনার অনুভূতি কি, অনুভূতি ব্যক্ত করেন। সে লোক বলতেছে যে আল্লাহ এতদিন পর মুখ তুলে চাইছে। 3-4 বছর আগে রাশিয়া বিশ্বকাপ হচ্ছিল, ওই মিছিলায় হচ্ছে আসছিলাম এখানে খেলা দেখার নাম করে, তো টার্গেট ছিল যে সেটেল হয়ে যাওয়া, ভালো কান্ট্রিতে যেতে পারতেছে। বলতেছে এবারে যুদ্ধ লাগাতে যাওয়ার শুরু হয়েছে, অবশেষে আমি পৌঁছাতে পারবো। বাঙালি আসলে একটা জিনিস, সাংবাদিক ও তাহলে যে আটক করে নাই সাংবাদিক কিভাবে কাটার সাক্ষাৎ কাঁচা বাজারের দামটা হয়তো বেড়ে গেল, কারণটা কি আছে? মধ্যবিত্ত না শুধু, মানে গরিব মধ্যবিত্ত সবারই তো অবস্থা। সব থেকে খারাপ অবস্থা স্যার মধ্যবিত্তদের। চলতেছে কিভাবে সেটা তো আশ্চর্য বিষয়। তেলের বদলে পানি দিয়ে চলতেছে স্যার। এক মন্ত্রী বলল যে আবার যে মানুষের ক্রয় ক্ষমতা যদি থাকে তাহলে সমস্যা কি, মানে দাম যতই বাড়ে মানুষ তো কিনতে পারতেছে না। ওটা তো বলছে একজন বলছে যে মানুষ খায় দেখে তো দাম বাড়ে, মহিলা বলছে যে মানুষ খায় দেখে তো দাম বাড়ে, মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিতে হবে। স্যালারি কে আর বাড়াচ্ছে, মানে দাম তো বাড়াচ্ছে ওনারা, কি দাম বাড়ানোর সাথে সাথে মানুষের স্যালারি বেড়ে যায়, বেতন বেড়ে যায়, এরকম তো। এত দাম হয় বাংলাদেশে কখনো হয় নাই না, এরকম যা বলে আরো হবে স্যার। নাকি যুদ্ধের সময় হচ্ছে নাকি কিসের জন্য? না এটা হলো স্যার আমাদের দেশে কিছু লোক অসাধারণ সেই বাড়াই দিয়েছিলাম। দেখতেছে যে আসলে না খেয়ে তো আর থাকতেছে না, কম হোক বেশি হোক খাচ্ছে। বেড়ে যাচ্ছে, ইনভেস্টিগেশন করলেই তো পারে ভালো করে। আপনার হচ্ছে এক একটা থানায়, এক একটা উপজেলায় আপনার ইনভেস্টিগেশন তো কি দিয়ে আছে, সবাই তো কারাপ্টেড, মন্ত্রী মিনিস্টার যাই বলে সবাই তো কারাপ্টেড। দলীয় লোকজনই অনেকে ব্যবসায়ী তো ওই যে স্যার আমাদের কিন্তু গ্রামে একটা প্রবাদ বাক্য বলে, যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকেই ধরছে ভূতে। তা এদের কারে দিয়ে ভূত ছাড়াবো? দেখলাম ইমাম সাহেব, উনি হচ্ছে আপনার ইয়াবা করতেছে, সাপ্লাই করে দিচ্ছে বাংলাদেশ থেকে, ওনার কাছে আসছে, উনি আরো 4-5 জনকে উনি হচ্ছে দিয়ে দিচ্ছে। আমি স্যার এরকম এক ইমাম সাহেবের কাহিনী শুনেছি। উনি ইয়াবা ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে, গাড়ি বাড়ি সব হয়ে গেছে। ইয়াবার ব্যবসা যারা করে তারা তো কোটি গাড়ি বাড়ি সব। এবার কোনো হাসি আছে যারাই করে সবাই তো হওয়ারই কথা। এত অসাধু মানে ব্যবসা। পাশের এলাকায় কাউন্সিলর এক মহিলা আছে, উনি হচ্ছে আপনার এই ব্যবসার সাথে জড়িত। নির্বাচনের মধ্যে মনে করেন যে আমার কালকেই দাঁড়াইছিল আর কি, নতুন সপ্তাহ শুরু করছি। তো এখন থেকে আপনাদের ক্লাস রাইট 7টা থেকেই শুরু হবে। হ্যাঁ, আপনারা চলে আসবেন এইভাবে। আর আপনাদের ক্লাসের প্রথম 15 মিনিট যেটা করবো আমি এখন থেকে, আপনাদের প্রিভিয়াস ক্লাসের যে টপিক থাকবে, ওই প্রিভিয়াস ক্লাসের যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনাদের, ওই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করবো, এটা নিয়ে আমরা সলিউশন দেবো। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে পরে দেখুন একটা ক্লাস করবো, দেন লাস্টে
যে টাইমটা থাকবে ওটা হচ্ছে ফুল প্র্যাকটিস করে নেবেন। এইভাবে চলবে। So, আপনারা রাইট 7টার আগেই চলে আসবেন। স্যার রমজানে কি আমাদের এরকম সন্ধ্যায় চলবে ক্লাস? না, সন্ধ্যায় কি হবে? সেটাই তো। ইফতারের টাইমে কি আর ক্লাস করা পসিবল? না আপনারা ক্লাস করার এনার্জি থাকবে, না না, হচ্ছে আমাদের- আমার ক্লাস নেওয়ার এনার্জি থাকবে। সেটাই বলছি, ইফতারের দুপুরে টাইমটা বেবি তো চলে হচ্ছে আসবে। সবচেয়ে খারাপ লাগে। ঠিক। আর তারপর আপনারা তো মহিলা মানুষ, আপনারা তো আরো খারাপ। সে সময় তো স্যার মানুষ মানে যারা দেখলে ভালো লাগে তারা দেখলেও রাগ হয়। তারপর আপনারা তো ইফতারি বানাবো না। হ্যাঁ স্যার। রোজার মাসে আপনাদের অফ রাখতে হবে, কারণ হচ্ছে ফুল অফ রাখবেন? স্যার যারা অত ওই করতে হবে, যারা জব করে স্যার তারা তো আর অন্য সময় আসতে পারবে না, মানে অফিস টাইমের মধ্যে তো আর আসা সম্ভব না। অফ রাখতে হয়, কারণ এই মানে সন্ধ্যার যে ব্যাচ থাকে এটা অফই থাকে। যে ব্যাচটা 5টা থেকে ছিল ওইটা মানে 3:30 থেকে 5টা করা হবে, বাট মানে আপনাদেরটা শুরু নেই। হতে পারে 5টা থেকে 6:30 কিন্তু ওইটা তো একদম ইফতারের টাইমে চলে। না স্যার ওইটা করলেও তো হবে না, আমরা বাসায় যেতে 2 ঘন্টা। যদি বলেন যে 7টা থেকে করবো, এটা তো পসিবল। আবার তারাবি আছে, আবার ইফতারি করতে টায়ার্ড হয়ে যায়। আমি স্যার দুপুর থেকে লোক 1টা থেকে 120 থেকে না, অনেকে জব করে না, তোমার জব মতো তো করে, আর আর তাছাড়া 1টা থেকে তো আমার প্রজেক্ট ওটারও সময় কমায় দেওয়া হবে। তো আপনাদেরকে অফই রাখতে হবে, তাছাড়া কোনো way নেই। রাতের যে ব্যাচটা অফই থাকে। যদি অফ থাকে স্যার 100% শিওর থেকে স্যার ভালো থাকে আজকে এটা সিভি জব দিই সিভিল স্যার শিওর অফ থাকলে এই যে মানে রমজানের লোক নাই তো বিভিন্ন শোরুমে, ওখানে জব করবে 1 মাসের প্যাকেজ। হ্যাঁ, দেন, সমস্যা নেই। অফ থাকবে, অফ থাকার সম্ভাবনা নেই। অফই থাকবে। আচ্ছা, এখন তো 1 মাস টাইম আছে। তবে জব করতে চাইলে আগে থেকে ট্রাই করতে চাইলে করা যায়, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যে কাজগুলো করবো আমরা মূলত, তো সেগুলোর কিছু স্যাম্পল আপনাদেরকে দেখ হচ্ছে লোগো, বিজনেস কার্ড, ইনকাম ডিজাইন, ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন, ঠিক আছে, ইলাস্ট্রেশন। আচ্ছা, আপনারা নাকি ভালো পরীক্ষা দিয়েছেন, ট্রেনার খুব ভালো ফিডব্যাক দিতে আপনাদের শুনে খুশি হলাম, কারণ এক্সাম তো বেশিরভাগই খারাপ হয়, মানে প্রায় সব ব্যাচেরই এক্সাম খারাপ হয়, কারণ এক্সামের সময় এসে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়, ঠিক আছে, কেন জানি এক্সামের সময় এসে পারে না। তো যাই হোক, আপনাদের ব্যাপারে ভালো ফিডব্যাকই দিচ্ছে। যাক, আপনাদেরকে থ্যাংক ইউ পরীক্ষা দেওয়ার জন্য, রেজাল্ট আপনাদের দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে 3D প্রিন্টিং, এটা হচ্ছে 2D, এটা হচ্ছে লোগো 3D লোগো, এটা হচ্ছে ওয়াল লোগো, এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, এটা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, ব্রোশিওর ডিজাইন। এই সবগুলো ইলাস্ট্রেটরে শিখতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল আমার, আমাকে একজন বললেন যে আপু এই গ্রাফিক্স ডিজাইন কোর্স করতেছেন, এখন বর্তমানে গ্রাফিক্স ডিজাইন যারা শিখতেছে তাদের মার্কেট প্লেসে অবস্থা খুব খারাপ, তো মানে কাজও পাবেন না, শুধু শুধু ওখানে টাইম ওয়েস্ট করতেছেন, তো আপনি অন্য কোথাও শিফট হন, মানে অন্য মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এরকম সাইডে, এখন নাকি এখানে কেউ কাজ পাচ্ছে না আর খুবই খারাপ পরিস্থিতিতে আছে। তো আসলেই কি স্যার এটা মানে আমরা তো খুব আশা নিয়ে কাজ করতেছি যে কিছু একটা করব, মানে সবাই তো আসলে স্যার ওরকম হাই লেভেল বিলং করে না, তো মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু একটা কাজ করতে গেলে খুব আশা নিয়ে করে যে নিশ্চয়ই এটা দিয়ে ইনকামের একটা রাস্তা বের করবো স্যার। তো এই জন্য স্যার আপনার কাছে আমি ফ্র্যাঙ্কলি একটু জিজ্ঞাসা করলাম স্যার, যে এরকম একটা কথা বলছে তো তাই একটু টেনশন হচ্ছে যে মানে উনি আবার এই সব লাইনে খুব কাজ করে স্যার। হ্যাঁ, তো ওনার কথা শুনে একটু টেনশন হচ্ছে যে আসলে কি মানে কাজ তো করতেছি, আমরা তো আর এটার ব্যাপারে এতটা অনেক বেশি জানি না। বলতেছে মার্কেট প্লেসে এটার অবস্থা খুব বেশি ভালো না, খুবই খারাপ বলা যায়। মানে উনি হচ্ছে আপনার ওটা জানি কি বললো, সাইবার সিকিউরিটি।
আচ্ছা যাই হোক, দেখেন এসিটা একটু ছেড়ে দেন তাহলে। অনেক গরম লাগছে। আচ্ছা এখন দেখেন, যদি বলেন যে গ্রাফিক ডিজাইনারদের ফিউচার কি, ঠিক আছে, বা গ্রাফিক ডিজাইনারদের কি সেরকম হচ্ছে ভ্যালু আছে বা সেরকম কি সুযোগ আছে, তাহলে আমি বলবো যে গ্রাফিক ডিজাইনারদের যদি সুযোগ না থাকে, একজন ডাক্তারেরও সুযোগ নেই। কারণ এখন ডাক্তারও তো অনেক বের হচ্ছে, ঠিক আছে, কত ডাক্তার তো ঘুরতেছে, তাই না, চেম্বার দিয়ে দিয়ে বসে আছে, রোগী পাচ্ছে না তারা, সবাই তো ঘুরে ফিরে ওই যারা প্রফেশনাল ডাক্তার হয়ে গেছে তাদের কাছে যাচ্ছে। আচ্ছা তারপরে মনে করেন বলতে পারি যে তাহলে তো ইঞ্জিনিয়ারদেরও ভাত নেই, তারা বলতে পারে যে ফটোগ্রাফারদেরও তো তাহলে হচ্ছে ফিউচার নেই। এখন তো অনেক ফটোগ্রাফার আছে, নিজেরাই তো ফোন থেকে ফটোগ্রাফি করা যায়, এখন ভালো ভালো ফোন বের হচ্ছে। তো এখানে কথা হচ্ছে যে কিছু ডক্টরদের যেরকম প্রায়োরিটি আগেও ছিল, এখনো আছে এবং থাকবে, এবং নতুন যারা হচ্ছে ট্যালেন্টেড ডক্টর বের হচ্ছে তাদের যেমন ডিমান্ড মানে এখনো আছে, মানে এখনো হবে, ঠিক আছে, সেম ভাবে যারা হচ্ছে আপনার প্রফেশনাল ফটোগ্রাফার যার মধ্যে ট্যালেন্ট আছে তার ডিমান্ড কিন্তু এখনো আছে এবং ফিউচারেও থাকবে। সো এরকম হচ্ছে প্রত্যেকটা সেক্টরে, গ্রাফিক ডিজাইনও সেম বিষয়, ঠিক আছে। আপনার উনি যে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে সেটারও ফিউচার নেই যদি আপনি ওটাতে এক্সপার্ট না হতে পারেন। আপনি নামমাত্র যদি একটা কোর্স করেন তাহলে কি আপনার সাইবার সিকিউরিটিতে আপনার হচ্ছে ফিউচার হবে? এটা একটা ডিমান্ডেবল বিষয়, অবশ্যই জানেন, কিন্তু আপনি কোর্স করছেন সেটাই কিন্তু আপনাকে নিয়ে নেবেন, ঠিক আছে। গ্রাফিক ডিজাইনার অনেক বেশি, এটার কারণও আছে। গ্রাফিক ডিজাইনার আপনার হচ্ছে জব সেক্টর বেশি, প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং অপরচুনিটি বেশি অন্যান্য যে কোনো বিষয়ের চেয়ে, যে কারণে আপনার গ্রাফিক ডিজাইনে মানুষ আসতেও বেশি, ঠিক আছে। আপনার মানুষ কোনটার দিকে বেশি ঝুঁকে, যেটাতে আপনার অপরচুনিটি বেশি থাকে, তাই না। যেমন ধরুন এই যে আমি যেটা বললাম যে মানুষ গভর্নমেন্ট জব চায়, কেন চায়? কারণ হচ্ছে যে ওইটা একটা রিল্যাক্সের ব্যাপার আছে। গভর্নমেন্ট জব পাওয়া কিন্তু অনেক কঠিন আমরা জানি, কিন্তু তারপরেও দেখেন লাখ লাখ মানুষ, 100টা মাত্র জব পোস্টের জন্য লাখ লাখ মানুষ কিন্তু ওইখানে ঘুরতেছে, তাই না। এখন বিষয় হলো যে আসলে আপনার নিজেকে তৈরি করতে হবে ওইভাবে। একজন ক্রিয়েটিভ ডিজাইনারের ভ্যালু সবসময় আছে, আগেও ছিল, এখন আছে এবং ফিউচারেও থাকবে, কিন্তু আপনাকে ওই লেভেলে ওরকম ডিজাইনার হতে হবে। আপনি যদি একজন ইউনিক ডিজাইনার হন, একজন ক্রিয়েটিভ ডিজাইনার হন, আপনাকে অবশ্যই কোম্পানিগুলো আপনাকে চাইবে, ঠিক আছে। যেমন ধরুন আসলে বেশিরভাগ মানুষ মন মতো ডিজাইনারই পায়, ঠিক আছে, ওরকম যে সুন্দর আই ক্যাচি ডিজাইন করবে, ঠিক আছে, কারণ আপনার ডিজাইনগুলো দিয়ে কি করবে, মার্কেটিং করবে, তাই না। তো আপনার ডিজাইনের মধ্যে যদি ওরকম ক্রিয়েটিভিটি না থাকে, মনে করেন যে আপনিও আর 10 জনের মতো অ্যাভারেজ ডিজাইনার, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার জব হবে না, এটা স্বাভাবিক। বুঝতে পেরেছি। 10 জনের মধ্যে আপনাকে ইউনিক কিছু আপনাকে দেখাইতে হবে, তাহলে না আপনার জব হবে, তাই না। এই ব্যাচে ধরেন অনেকেই আছে, যদি এখান থেকে 2টা মানুষকে পিক করতে হয় তাহলে কি সবাইকে পিক করবো? ধরেন আপনারা হচ্ছে এখানে হচ্ছে সবাই আছে এভারেজ মোটামুটি লেভেলের ডিজাইনার, আর 2 জন আছে যাদেরকে আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে বা একটু ক্রিয়েটিভিটি আছে তাদের মধ্যে মনে হয়েছে, গ্রাফিক্স চাইতে ক্রিয়েটিভিটির বিষয়, তাদেরকে কিন্তু আমি ঠিকই পিক করবো, ঠিক আছে। সো সবার জন্য অপরচুনিটি এটা কোথাও নেই। আপনি যদি যত ভালোই কিছু শেখেন, আপনার যদি ওইটাতে আপনি এক্সপার্ট না হতে পারেন তাহলে আপনার কোনো সেক্টরেই আপনার জব, ঠিক আছে। আর আপনি যদি শুধুমাত্র লোগো ডিজাইনেও যদি আপনি মানে এক্সপার্ট হন, শুধুমাত্র লোগো ডিজাইন দিয়েও আপনি ভালো জব করতে পারবেন। আপনি যদি শুধু ইমেজ প্রসেসিং এক্সপার্ট হন, আপনি ইমেজ প্রসেসিং এ জব করতে পারবেন। ইমেজ প্রসেসিং এর জব কয়টা লাগবে আমি এখনই দিয়ে দিতে পারবো। ওইখানে দেখেন 30 জন ওইখানে অলরেডি জব করছে। এই যে আপনাদের পেছনে প্রোডাকশন একটা আছে, আমাদের প্রোডাকশন হাউস IRL, ওইখানে কিন্তু প্রায় 30 জন ডিজাইনার গত 2 মাসের মধ্যে রিক্রুট করা হয়েছে। সো তাহলে যদি গ্রাফিক ডিজাইনারের জব নাই থাকে তাহলে 30 জনকে তো আমরা 2 মাসের মধ্যে নিলাম, আরো 20 জনকে নিব হচ্ছে খুব শীঘ্রই, বুঝতে পারছেন। তো বিষয় যেটা হলো যে আপনার এটা আপনার হচ্ছে ডিপেন্ড করছে যে আপনার কোয়ালিটি, আপনার কোয়ালিটি থাকলে আপনার জবের কখনোই অভাব হবে। যার কোয়ালিটি আছে
তার চাহিদা সবসময় আছে, বুঝতে পেরেছেন? এটাই। থ্যাংক ইউ আর যেটা একটু সহজ সেটাতে বেশি মানুষ ঝোঁক দিতে চাবে, কিন্তু ওই যে অ্যাভারেজ হলে তো হবে। মানে ব্যাপারটা হয়েছে কি মাত্র লার্নিং পয়েন্টে আছি তো স্যার, মানে যখনই কেউ এটাকে নেগেটিভ বলতেছে, মানে এটা নিয়ে যখন আশা করতেছি নেগেটিভ বলার সাথে সাথে ভিতরে ওইটাই বেশি কাজ করতেছে। উনি ওনার জায়গা থেকে ঠিকই বলছে, মানে ওনার জায়গা থেকে উনি এটা বলতে পারে, কারণ উনি দেখছে যে বাংলাদেশে এখন 70% তো সবাই গ্রাফিক ডিজাইনার হয়ে গেছে, বা মানে অনেকেই এখন গ্রাফিক ডিজাইন জানে, কিন্তু মানে নর্মালি জানার এক জিনিস আর ওইটাতে এক্সপার্ট আলাদা জিনিস। ঠিক আছে, আপনি অ্যাভারেজ হলে তো হবে। অ্যাভারেজ ডিজাইনার তো মানে ঘোরাঘুরি করবে, এটা স্বাভাবিক। আমি তো আর যাকে তাকে নেব, কিন্তু আপনাকে ওরকম মানে সুন্দর ডিজাইনার হতে হবে, আপনার ডিজাইনগুলো ওরকম হতে হবে, তাহলে তো আমি আপনাকে পিক করবো। ঠিক আছে, পাস করে তো অনেকে বের হয়, সবার কি চাকরি হবে? তা তো হবে না, তাই না? কিন্তু তারপর তো মানুষ পড়াশোনা করতেছে না, পড়াশোনা ছেড়ে দেবে। হবে কাদের যারা হচ্ছে নিজেদেরকে, যারা ভালো ডিজাইন করতেছে, নিজেদেরকে ডিজাইন করতে পারছে, তাদের হচ্ছে এরকম গ্রাফিক ডিজাইনে অনেক অপরচুনিটি আছে। ঠিক আছে, আপনারা ভালোভাবে শেখেন। গ্রাফিক ডিজাইনে হিউজ ডিমান্ড আছে। এই যারা মার্কেটার আছে তারা বলতেছে যে মানে যদি বলা হয় তাদের যে মার্কেটিংয়ে শিফট করুন, বলবে যে মার্কেটিং আপনি কেন আসবেন, গ্রাফিক্সে তো আপনার ভালো অপরচুনিটি রয়েছে। ঠিক আছে, কারণ মার্কেটাররা জানে যে গ্রাফিক্সের আপনার হচ্ছে ডিমান্ডটা মার্কেটে কেমন। নট অনলি ফাইবার আপওয়ার্কে তা না, এটা আপনার ক্লায়েন্ট মানে এগুলোর বাইরেও আছে। সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাওয়া সম্ভব। আপনার যদি একটা সুন্দর পোর্টফোলিও থাকে, আপনি লিঙ্কডইনে আপনি যদি মার্কেটিং করেন, লিঙ্কডইনে আপনি কি করবেন, এখানে আপনি রেস্টুরেন্ট বিজনেস যাদের আছে, ট্রাভেল এজেন্সি যাদের আছে, এগুলো খুঁজে খুঁজে তাদের প্রোফাইল বের করবেন, করে আপনি তাদেরকে প্রতিদিন 8-10 জনকে আপনি ইনবক্স করবেন। ঠিক আছে, যে হচ্ছে আমি রেস্টুরেন্টের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, সো তুমি যদি আমাকে তোমার কোম্পানির ডিজাইনগুলো করতে দাও, আমি তোমার জন্য খুব ভালো ডিজাইন করে দিতে পারি। ঠিক আছে, আই হোপ তোমার বিজনেস গ্রো করার ক্ষেত্রে এটা আরও বেশি হেল্পফুল হবে। দেন হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিতে পারেন বা সেগুলো দেখতে চাইতে পারেন। ঠিক আছে, আমার অনেক স্টুডেন্ট আছে যারা ফাইবারে কাজ করে, তারা হচ্ছে স্যার ফাইবারে বা এইসব সাইটে মাত্র 30% ক্লায়েন্ট, আর 70% ক্লায়েন্ট হচ্ছে এই মার্কেটের বাহিরে। বুঝতে পারছেন, মানে মার্কেটের বাইরেই মূলত হচ্ছে 70% ক্লায়েন্ট। তো বিষয় হচ্ছে যে এই জন্য আপনার হচ্ছে আরো সুযোগ আছে, আপনার গুগল থেকে আপনি হচ্ছে আরো ক্লায়েন্ট আপনি বের করতে পারেন। এগুলো দরকার আসলে পোর্টফোলিও। ঠিক আছে, তার অনেক সুযোগ আছে, মানে টেকনিক আছে আর অনেক আছে। ঠিক আছে, মাইক্রোসফট সাইটে আছে 20টা, যেখানে কোনো কাজই পাওয়া লাগে না। আপনি শুধু হচ্ছে নিজে ওইখানে ইয়ে করবেন, কি বলে, নিজে শুধু ওইখানে প্রোডাক্ট করতে আপলোড করবেন। আপনি যদি চান আজকে থেকে একটা ইভেন্টে আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারেন। দেখেন, এটা হচ্ছে পিএনজিটি একটা মার্কেট। আপনাদেরকে দেখায় যে যেহেতু হতাশা আসছে আপনাদের। আচ্ছা, এটা আমার অ্যাকাউন্ট রানিং দেখেন, এখন $108 আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে মূলত কাজ করা যায় আপনার হচ্ছে দুটা সিস্টেমে। এক হচ্ছে নর্মালি অ্যাজ ইউজুয়াল আপনি প্রোডাক্ট এখানে করবেন, করে হচ্ছে আপলোড করবেন, দেন হচ্ছে আপনি বলে থেকে যাবে, তারপরে যখন ডাউনলোড হবে তখন আপনার এখান থেকে কি হবে, আপনার হচ্ছে একটা রিভিউ আসবে। নর্মালি তো এটাই, অন্যান্য সাইটগুলোতে তো এরকম। কিন্তু এই মার্কেটে একটা অপরচুনিটি আছে, সেটা কি, সেটা হচ্ছে এরা কিছু মানে এরা প্রতি মাসে মাসে একটা ইভেন্ট দেয়। ওই ইভেন্টে এরা ক্যাটাগরি চুজ করে দেয় যে এই ক্যাটাগরির উপরে আমার হচ্ছে ডিজাইন লাগবে। ঠিক আছে, তো আপনি যদি ওই ক্যাটাগরির উপরে আপনি ডিজাইন করে অ্যাপ্রুভ করান, মনে করেন 200 ডিজাইন আপনি অ্যাপ্রুভ করালেন, ওই ডিজাইনগুলো তো আপনার প্রোফাইলে থেকে গেল, ডাউনলোডে তো সেল পাবেনই আপনি, ওই ইনকামটা তো আপনার আছে সারা জীবনের জন্য। বাট এই যে তাদের দেখে দেওয়া ক্যাটাগরিতে আপনি ডিজাইনটা করলেন, সেই কারণে
এই 200টা কাজের জন্য আপনাকে $200 তারা বোনাসই দিবে। বুঝতে পেরেছেন? মানে আপনার প্রোডাক্টও থাকতেছে, আবার হচ্ছে আপনি কিন্তু বোনাসও পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্নিং। দেখেন আমি দেখাই, অলরেডি রানিং যে ইভেন্টটা চলতেছে, রানিং ইভেন্ট চলছে রমাদান ইভেন্ট, আপকামিং মান্থ হিসাবে ধরেন এই ইভেন্টটা দিচ্ছে। এটা মূলত একটা চায়না ওয়েবসাইট, কিন্তু তারা আসলে প্রতিটা মানে বিশ্বের যতটা কান্ট্রি আছে সব কান্ট্রিগুলোকেই তারা হচ্ছে আইডেন্টিফাই করে তারা ইয়ে করে যে মানে কোনগুলো হচ্ছে কোন মাসে কোন ডে গুলো সবচেয়ে বেশি চলে। যেমন মুসলিমদের জন্য রমাদান একটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে, সারা ওয়ার্ল্ড ওয়াইড। সো এটাকে তারা হচ্ছে রমাদান মাসে এটাকে তারা চলছে। এছাড়া ধরেন আপনার এই যে ভ্যালেন্টাইন ডে বলেন, ইন্টারন্যাশনাল লেবার ডে, এরকম যত ডে থাকে সবগুলোর উপরে তারা হচ্ছে ডিজাইন করা। ঠিক আছে, এখন তারা যদি ইভেন্টটা না দিত, মনে করেন সবাই তো তদানীন্তন ওই বিজনেস স্টাডি করতো, ওই ফ্লায়ারই করতো, তাহলে কিন্তু তাদের এই যে এইসব দিবস কেন্দ্রিক কোনো ডিজাইন নাই। মানুষ যাতে যে কোনো কিছুর জন্য সার্চ করলেই এই মার্কেটে আসতে হয়, এই জন্য তারা হচ্ছে প্রোডাক্টগুলো তারা নেওয়ার জন্য মানে সিলেক্টিভ ক্যাটাগরিতে ক্যাটাগরি চুজই করে দিচ্ছে যে এই ক্যাটাগরিতে কাজ করো, তাহলে বোনাস দেবে। আর তাহলে আপনি বোনাস পাওয়ার জন্য কাজ করতেছেন। তাহলে এখন দেখেন মে ডে বলেন, ভ্যালেন্টাইন ডে বলেন, তারপর হচ্ছে ফাদার্স ডে, মাদার্স ডে, ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলি প্ল্যানিং, তারপর হচ্ছে আপনার নার্স ডে, টিচার্স ডে, এরকম যদি কোনো ডে বাদ না যায়, সব ডে এর উপরে যদি তাদের ডিজাইন থাকে, তাহলে মানুষ এখন ধরেন সার্চ দিল যে আপনার হচ্ছে লাভ ডে ডিজাইন বা প্যারেন্টস ডে ডিজাইন বা টিচার্স ডে ডিজাইন, যেটা দিয়েই সার্চ করুন তাদের সাইট পাচ্ছে। ঠিক আছে, তো এইখান থেকে তাদের হচ্ছে আপনার কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম হবে। এখানে ট্রাফিক থেকে, গুগল অ্যাডসেন্স থেকে তাদের ইনকাম। মানুষ আমাদেরটা ফ্রিতে ডাউনলোড করবে, করলে তাদের লাগবে, তারা এই যে এখানে ট্রাফিক পাচ্ছে। যখন আপনি দেখেন পিএনজিটিতে ঢুকতেছেন, ঢোকার সময় কিন্তু আমাকে অ্যাডে ক্লিক করা লাগছে, করে এই যে সরায় দেওয়া লাগছে। তো এই যে এরকম যে একটা অ্যাড থেকে যে ক্লিক করে যে আমি সরায় দিচ্ছি, এখন এরা যে বোনাস দিচ্ছে, মনে করেন যে এরা যদি আপনার থেকে আপনাকে $100 দেয়, মনে করবেন যে আপনার থেকে তাদের $1000 আর্নিং আসতেছে। বুঝতে পেরেছেন? সো ধরেন 200টা প্রোডাক্টের জন্য আপনাকে $200 দিচ্ছে, কিন্তু এই জন্য এই 200টা প্রোডাক্টের জন্য মনে করেন যে যদি আপনার 200 জন মানুষ আসে, ওইটা থেকে তাদের ইনকাম হবে ধরেন আপনার $20,000, আপনাকে দিচ্ছে $200, তাহলে তাদের কোনো লস আছে? সো এইরকম হচ্ছে বিষয় যে আপনাকে জাস্ট ধরেন 1% বা 2% দিচ্ছে, আর বাকিটা কিন্তু তাদেরই লাভ। তো পিএনজিটিতে আপনার হাজার হাজার লাখ লাখ আইটেম আছে। এখন দেখেন আপনি যখন রমাদানের একটা ডিজাইন করতে যাবেন, আপনার কি লাগবে, মানে কি কি এলিমেন্ট নিয়ে আপনি কাজ করবেন। একটা যদি রমাদানের জন্য একটা ফ্লায়ার বানাতে চান, আপনার কি লাগতে পারে? একটা ধরেন মস্কিও লাগতে পারে, মসজিদ বা একটা মিনার। আচ্ছা, তারপর আপনার হচ্ছে স্টার লাগবে, তারপর আপনার হচ্ছে ল্যান্ডমার্ক অর্থাৎ ঝাড়বাতি থাকতে পারে, তারপর আপনার প্রেয়ার হচ্ছে নামাজ পড়তেছে, ঠিক আছে, মোনাজাত করতেছে বাচ্চারা বা এরকম, এটা থাকতে পারে, এরকম একটা ইমেজ, বা যায় নামাজ, এটা থাকতে পারে। তারপর ধরেন ইফতারি করছে সবাই মিলে বসে, হ্যাঁ, এটা একটা হতে পারে, সেহরি করতেছে, সেজদা দিয়ে আছে। এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে, তাই না? বা সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড হতে পারে, হ্যাঁ, গ্রিন কালারের বিশেষ করে। এই যে বিষয়গুলো, এই যে এলিমেন্টগুলো আমাদের লাগবে, এইসব এলিমেন্টগুলোই আমাদেরকে নিয়ে এখানে কাজ করতে হবে। রমাদান দিকে যদি আমি সার্চ দেই, রমাদান, এই যে দেখুন এই মার্কেটে মূলত পিএনজি বেশি চলে। এই যে দেখুন এই যে একটা কাজ, হ্যাঁ, এমন না যে আপনাকে একটা করে ফ্লায়ার বানাতে হবে। দেখেন এই যে ছোট্ট এইটুকু একটা কাজ, এটা করে দিচ্ছে, হয়ে গেছে। এই যে শুধু একটা স্টার বানাই দিলেই হয়ে গেল, ঠিক আছে। এই যে এরকম আপনি শুধু একটা স্টার করে দিতে পারেন, শুধু ব্রাশ ইউজ করে কাজ করা যায়। হ্যাঁ, স্যার এই যে মোনাজাত করতেছে, বললাম না যে এই বিষয়গুলো ইভেন্টে থেকে আপনাদেরকে দেখেন। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি চেক ডিটেলস। এখানে তারা বোনাস কত কি সবকিছু ডিটেলস তারা দিয়ে দিয়েছে। 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 15ই মার্চ পর্যন্ত এটা চলবে, ঠিক আছে।
দেখেন মানে আপনার টেনশনের তো কোনো কারণই নেই, মানে ধরেন আপনার একটাও ডাউনলোড হলো না, তারপরেও তো আপনার লস নেই, আপনি তো বোনাসই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? 100টা করতে পারলে 100 আপনি বোনাসই পেয়ে যাচ্ছেন, তাহলে কোনো লস আছে? আর ডাউনলোড তো প্রোডাক্ট থাকে, ডাউনলোড তো হবে, ঠিক আছে? এখানে দেখেন একটা বোনাস, মানে এ লেভেলের ডিজাইনারদের জন্য বোনাস বেশি, তারপর বি লেভেল, সি লেভেল এরকম, ঠিক আছে? যাই হোক, 600টা প্রোডাক্ট করতে পারলে দেখেন $1.5 করে পার আপনার হচ্ছে ইমেজের, হ্যাঁ? তো আপনাকে তাহলে টোটাল $1300 দিবে, বুঝতে পেরেছেন? 600টা যদি আপনি করতে পারেন এই কয়দিনের মধ্যে, অর্থাৎ এই 14 তারিখের মধ্যে, 15 তারিখের মধ্যে 350টা করতে পারলে আপনার হচ্ছে $560। মানে যত বেশি আইটেম করবেন বোনাস তত বেশি দিচ্ছে, ঠিক আছে? আর 200টা করতে পারলে দেখেন $400, হ্যাঁ? সো তাহলে এইভাবে দেখেন আপনাকে হচ্ছে তারা বোনাস দিচ্ছে। এখন এখানে তারা ক্যাটাগরিও দিয়ে দিচ্ছে, আমি নিচের দিকে যদি আসি, এদিকে স্যাম্পল দিয়ে দিচ্ছে যে এরকম টাইপের স্যাম্পল, এই যে রমাদান ইলাস্ট্রেশন, রমাদান বেজ, ঠিক আছে? রমাদান ব্যাস তৈরি করতে হবে, ঠিক আছে? একটা ক্যাটাগরিতে 30টা করে অ্যাপ্রুভ করানো যাবে, ঠিক আছে? অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে, 10-15টার মতো। আপনি সর্বোচ্চ করতে পারবেন কয়টা? 600টা, ঠিক আছে? তাহলে আপনি যদি মানে একটা ক্যাটাগরিতে 30টা করে করেন, তাহলে এখন দেখেন আপনার 600 হইতে কয়টা লাগতেছে? 30-620টা ক্যাটাগরিতে কাজ করলে হচ্ছে। আর একজন মানুষের একা পক্ষে সম্ভব না আসলে 600 কাজ করা, ঠিক আছে? কারণ আপনি একটা দিলেই যে একটা নিয়ে নেবে তা তো না, 600টার জন্য আপনার 1200টা ডিজাইন করা লাগবে, তাহলে আপনি ধরেন অথবা 200টার টার্গেট নিতে পারেন, 200টার জন্য ধরেন 400টা, তাহলে দেখা যাচ্ছে যে আপনি 30 400 কে যদি আপনি ভাগ দেন কত আসছে? 6-7টা ক্যাটাগরিতে কাজ করলে দেখেন আপনার কিন্তু হয়ে যাচ্ছে 200টা, মানে 400টা ডিজাইন আপনি করতে পারতেছেন। এখান থেকে এই যে এরকম বিষয়গুলো নিয়ে রমাদান মাস, ইফতার, এখানে হিন্দুদের কয়েকটা দিবস আছে মানে এই মাসের মধ্যে, এই জন্য তারা এটাকে রমাদান ইভেন্টের মধ্যেই অ্যাড করে দিয়েছে। আর এই দুইটা কাজ নিয়ে তো আর তারা ইভেন্ট দিতে পারে না, সেই জন্য রমাদানের মধ্যে এটা ঢুকে গেছে। হোলি দিছে, স্টার, ঠিক আছে? এর বিভিন্ন ক্যাটাগরি আছে, আর সহজ কিছু আছে, যেমন হচ্ছে এই যে আপনার লেবার ডে, এটা একটা সহজ ক্যাটাগরি, ঠিক আছে? তারপরে যে ন্যাশনাল নার্স ডে, এটা একটা সহজ ক্যাটাগরি, ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, এগুলোতে করতে পারেন, এগুলো কিন্তু সহজ ক্যাটাগরি। স্যার এগুলো তো স্যার মনে হয় ফটোশপে যারা কাজ করে তারাই মোটামুটি করতে পারবে না? সব ইলাস্ট্রেটর সবাই পারবে, ইলাস্ট্রেটরে বেশি হয়। তাহলে আমাদের ইলাস্ট্রেটর কমপ্লিট হলে এসব পেজে আমরা কাজ করতে পারবো নর্মালি। হ্যাঁ, এখানে কত বাই কত সাইজ আপলোড করতে হবে গাইডলাইন তারা দিয়ে দিয়েছে, যে আপনার থাম্বনেল সাইজ হবে কত, 1200 বাই 1200, ঠিক আছে? আপনি যদি এআই তে করেন তাহলে এআই এবং পিএনজি দিবেন, আর যদি এটা ফটোশপে করেন তাহলে পিএসডি এবং পিএনজি দিবেন, ঠিক আছে? স্যার এই সাইটটার নাম কি? পিএনজি ট্রি। এখানে আইফোন টেকন সব কিছুই পাওয়া যায়, আপনারা আইফোন খোঁজেন অনেক সময়, আমরা যদি কল লিখে সার্চ করি, এই দেখেন অ্যাড চলে আসছে, দেখছেন? এইভাবে ক্লিক করে ক্লোজ করতেছে, এটা থেকে কিন্তু তাদের ইনকাম হচ্ছে। স্যার অ্যাড স্কিপ করলেই কি অ্যামাউন্ট পায়, নাকি অ্যাড আসলেই টাকা পাবে? অ্যাডে ক্লিক করলে, স্কিপ করলে, আচ্ছা।
যাই হোক, তাহলে টেনশন নাই, আপনারা কাজ করেন। আর হ্যাঁ, মার্কেটিং অবশ্যই শিখতে পারেন। মার্কেটিংটা সবারই জানা উচিত আসলে। মার্কেটিংটা এটা আপনার যারা গ্রাফিক ডিজাইনার তাদেরও প্রয়োজন, যারা ওয়েব ডিজাইনার তাদেরও প্রয়োজন, যারা ভিডিও এডিটর তাদেরও প্রয়োজন। ঠিক আছে, এটা সবার জন্য। মার্কেটিং শিখলে আপনার আসলে ক্লায়েন্ট থেকে কীভাবে পাবেন না পাবেন এরকম অনেক কিছু স্ট্র্যাটেজি জানা যায়। আপনার আরও অনেকগুলো পথ আসলে উন্মুক্ত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমি নিজেও মার্কেটিং শিখছি এবং আরও শিখতেছি। মার্কেটিংটা আসলে খুবই আপনি যদি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিংও শেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও জানেন, তাও আপনার আমার মনে হয় না যে ক্লায়েন্ট কম হবে যদি ভালো পোর্টফোলিও তৈরি করতে পারে। এই জন্য সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করতে পারে। আচ্ছা, ফাইল থেকে নিউ ডকুমেন্টে যাই আমরা। এখানে দেখুন, ফটোশপের সাথে আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেসের কিছু পার্থক্য রয়েছে। ফটোশপ ইন্টারফেসটা একটু ছোট ছিল, ইলাস্ট্রেটর ইন্টারফেসটা বেশ বড়, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন আপনার হচ্ছে এখানে দেখুন, প্রথমে হচ্ছে নেম, তারপর প্রোফাইলে কাস্টম, এখানে কাস্টম কিছু থাকে। প্রোফাইলের মধ্যে একটা নতুন বিষয়, সেটা হচ্ছে প্রিন্ট এবং ওয়েব। এই বিষয়গুলো আমাদের ফটোশপে ছিল না। তো প্রিন্টটা কি? প্রিন্ট হচ্ছে যে আপনি যখন কোনো প্রিন্ট রিলেটেড ডিজাইন করতে চাইবেন, ঠিক আছে, তখন আপনি হচ্ছে প্রিন্ট মোডটা সিলেক্ট রাখবেন। প্রোফাইলে শুধু যদি প্রিন্টটা সিলেক্ট রাখেন, আপনার রেজুলেশন কত হবে, কালার মোড কি হবে, অটোমেটিক এটা সেটআপ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন প্রিন্ট দিলাম, এখানে আপনার হচ্ছে প্রিন্ট দিলে পরে অটোমেটিক দেখেন এখানে কালার মোড দেখাচ্ছে CMYK, দেন রেজুলেশন 300। আর যদি আপনি এখানে ওয়েবটা দেন, কি হচ্ছে দেখেন, পিক্সেল আপনার হচ্ছে কালার মোড 8GB এবং রেজুলেশন 72। বুঝতে পেরেছেন? অটোমেটিক দেখেন চেঞ্জ হচ্ছে। আবার আমরা প্রিন্ট দেই, চেঞ্জ, ওয়েব দেই, চেঞ্জ। ঠিক আছে, আর ইলাস্ট্রেটরে আসলে ফটোশপের মতো এত বেশি কালার মোড দেওয়া নাই। ইলাস্ট্রেটরে মূলত 2টা কালার মোড দেওয়া, ফটোশপে তো 5টা কালার মোড ছিল, এখানে মাত্র 2টা দিয়েছি। কি কি? 8GB এবং CMYK, অর্থাৎ যেগুলো আপনার দরকার আসলে যে কালার মোডটা সেটাই দিছে। আসলে বেশি কালার মোড কিন্তু আমাদের প্রয়োজন হয় নাই। দেখেন আমরা যে কাজ করেছি এতদিন, আপনার কি অনেক কালার মোড প্রয়োজন হয়েছে? এই দুইটাই স্যার। আপনার কি বিগ ম্যাপ কখনো ইউজ করছেন, বেস কালার ইউজ করছেন, ল্যাব কালার ইউজ করছেন? শুধু 8GB অথবা CMYK, রাইট? সো ম্যাক্সিমাম কাজতে 2টা মোডেই হয়ে থাকে, এর বাইরে আসলে এরকম লাগে না। যে কারণে ইলাস্ট্রেটর একটু ডাইরেক্ট, স্ট্রেট ফরওয়ার্ড। এরা এত বেশি অপশন দেয়নি, যেটা দিয়ে কাজ হবে, যেটা দিয়ে প্রয়োজন সেটাই দিয়েছে। ইলাস্ট্রেটর গ্রেডিয়েন্টও 2 প্রকার, শুধু লিনিয়ার আর রেডিয়াল। দেখেন আমাদের কাজগুলো হয় লিনিয়ার গ্রেডিয়েন্টে করতে হয়, নয়তো রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়। এর বাইরেও কিন্তু গ্রেডিয়েন্ট থাকে, এই জন্য এরা জাস্ট 2টা গ্রেডিয়েন্ট দিয়েছে। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা প্রিন্ট পাওয়ার সিলেক্ট করে নিব। তারপরে এখানে আছে আর্টবোর্ড একটা অপশন। আর্টবোর্ড মিন্স হচ্ছে ডকুমেন্ট। হ্যাঁ, ফটোশপে আমরা একটা ডকুমেন্ট সেটআপ করতাম, একটা নিতে পারতাম অ্যাট এ টাইম। বাট এখানে আপনি অ্যাট এ টাইম 100টা আপনি ডকুমেন্ট নিতে পারবেন। আমি 100টা না দিয়ে আমি 10টা দিয়ে যদি উঠে দিই, একবারে 10টা ডকুমেন্ট, আপনি এখানে 10টা পেজে আপনি একটু কাজ করতে পারবেন এবং আলাদা আলাদা আপনি সেভ করতে পারবেন। আচ্ছা, এখন এই পাশে কি আছে যে আর্টবোর্ডের স্টাইলটা কিভাবে আসবে, মানে এটা আছে গ্রিড বাই রো, যেমন জেড স্টাইল 1 2 3 4 এরকম। আর এটা হচ্ছে এন স্টাইল 1 2 3 4। এটা দিলে পরে সব একদিকে যাবে, অ্যারেঞ্জ বাই রো, এটা অ্যারেঞ্জ বাই কলাম, সব নিচের দিকে আসবে। এটা হচ্ছে চেঞ্জ টু রাইট টু লেফট, মানে এটা হচ্ছে ইনভার্সন। আচ্ছা, এখন স্পেসিং। স্পেসিংটা কি? আপনার এই যে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের মাঝে যে গ্যাপটা আছে, এটা বলা হচ্ছে স্পেসিং।
আচ্ছা, তারপর আপনার হচ্ছে এখানে সাইজ। আচ্ছা, এখানে কলামস বাকি আছে। কলামসটা কি? আপনি চারটা আর্টবোর্ডকে কয়টা কলামে আপনি চাচ্ছেন, তারপরে বাড়াই দেন। আরেকটা বিষয় দেখেন, যে আপনি যদি গ্রাফিক ডিজাইন শেখেন তাও লস নেই, কারণ ডিজিটাল মার্কেটিং যদি আপনি শেখেনও, ডিজিটাল মার্কেটারদের কিন্তু গ্রাফিক ডিজাইন প্রয়োজন হয়। ঠিক আছে, তো তারা কি করে, তারা ক্যানভা দিয়ে কাজ চালায়। কিন্তু আপনি যদি ধরেন ভালো গ্রাফিক ডিজাইনার হন, তাহলে কিন্তু আপনার জন্য এটা আরো বেটার হবে। ঠিক আছে, যে আপনি ক্যানভাতে তো ধরেন এখন একটা ঠেকা কাজ চালানোর মতো একটা বিষয়, বাট আপনি যদি গ্রাফিক ডিজাইন, তাদের গ্রাফিক ডিজাইন জানে না জন্য ওইটা ইউজ করে, একটা ডেমো ফর্মেট। আপনি যদি জানেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট না। সো মানে আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ নাও করেন, তাও তো আপনার হচ্ছে এটাতে লস নেই। আপনি যদি মার্কেটিং এ জানো, ঠিক আছে, তাতে কিন্তু সমস্যা নেই, বরং আপনার একটা অ্যাডভান্স থাকতেছে। আচ্ছা, এখানে কলাম 2 যদি দিয়ে ওকে করতাম, দেখেন যে 2টা কলামে আপনার এই ডকুমেন্টটা আসছে। আমি যদি এখানে 4 দেই, এই 4টাতে আসছে। ঠিক আছে, 4টাতে আসছে। তাহলে এভাবে আসলে আমরা আর্টবোর্ডটা সেটআপ করতে পারি। আপাতত 1 রাখছি। ওয়াইড হাইট, এটা ফটোশপে যেভাবে নিয়েছেন সেটাই, এটা তো দেখানোর কিছু নাই। তবে এখানে একটা অপশন আছে যেটা নিয়ে ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে। হ্যাঁ, ওরিয়েন্টেশন বিষয়টা কিন্তু ফটোশপে ছিল না, এটা হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। অবশ্য সিসির আপলোড ভার্সনে এটা আছে, বাট CS6 এ ছিল না। ইলাস্ট্রেটরে দেখেন এটা CS6 এও আছে। এটা হচ্ছে কি পোর্ট্রেট, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট যেটা লম্বা সাইজটা বেশি থাকবে সেটা হচ্ছে পোর্ট্রেট, যেটা আপনার আড়াআড়িতে সাইজটা বেশি থাকবে সেটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। ঠিক আছে, পোর্ট্রেটটা হচ্ছে লম্বা সাইজটা বেশি থাকবে, আর ল্যান্ডস্কেপটা হচ্ছে আড়াআড়িতে ওয়াইডটা বেশি থাকবে। যেমন এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে করা। ঠিক আছে, এই যে এখন আছে ধরেন ওয়াইড 7/13 ইঞ্চি, আর এখন দেখেন 13/7 ইঞ্চি। ঠিক আছে, এই হচ্ছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। তারপরে এখানে আছে ব্লিড। এটা একটা সুবিধা, দেখেন আপনি বিজনেস কার্ড বা কিছু করতে গেলে ব্লিড সেটআপ করতে হতো। আপনি এখান থেকে জাস্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিলে হবে, 0.125 দিয়ে ওকে দিলে ব্লিড সহ ইলাস্ট্রেটরে অনেক ফাস্ট কাজ করা যায়। ঠিক আছে, ফটোশপে অনেক ফাস্ট কাজ করা যায়। ইলাস্ট্রেটরে আপনারা যদি রেগুলার কাজ করতে থাকেন, আপনি ইলাস্ট্রেটরে ইউজ টু হয়ে যাবেন। ফটোশপ আর তখন ভালো লাগবে না। তাহলে ফটোশপ আবার দরকার আছে, কারণ ইমেজ এডিটিং এর জন্য আবার ফটোশপ ছাড়া কোনো উপায় নেই। ইলাস্ট্রেটর আবার ফটোশপের মতো এত চমৎকার ভাবে ইমেজ এডিটিং বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এসব করা যায়। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন ফটোশপে তো আমরা ব্লেড নিয়েছি 0.25 করে, ইলাস্ট্রেটরে কেন 0.125? এটা রিজন আছে। এটা রিজনটা কেমন, প্রত্যেকটা জায়গায় মানে আলাদা আলাদা ভাবে অ্যামাউন্ট দেওয়া হয়েছে। সেটা কেমন, ধরেন আপনি আর অল্প আপনাদের দুইজনকে কি করা হতো ফটোশপে, দুইজনের কাছে ধরেন হচ্ছে আমি 2000 টাকা দিয়ে দিলাম এবং সেটা বললাম যে হচ্ছে আরো বাকি দুইজনকে তোমরা হচ্ছে ভাগ করে দাও। ধর আপনি একজনকে দিয়ে দিবেন সেখান থেকে অর্ধেক, ও একজনকে সেখানে অর্ধেক দিয়ে দিল। তাহলে ধর এক একজন 500 করে নিল, বাট আমি টাকাটা দিলাম আপনাদের দুইজনের হাতে, 4 জনের হাতে না দিয়ে দুইজনের হাতে দিয়েছি। আর ইলাস্ট্রেটরে কি করছে, টাকাটা 4 জনের হাতেই দিয়েছে। তাহলে আপনাদের দুইজনের হাতে দিলে আমাকে কিন্তু 1000 টাকা করে দিতে হলো 2000, আর 4 জনের কাছে দিলে কিন্তু একজনকে 500 করে দেওয়া হচ্ছে। বুঝতে পারতেছেন? এইখানে ফটোশপে 0.125 করে দুইজনকে দেওয়া হয়েছিল, দুইজনের কাছে, যে তুমি ওয়াইডে লেফটে ওয়াইডে অ্যামাউন্টটা দিয়ে দাও, ওয়াইডে দিয়ে দাও, মানে ভাগ করে নাও। আর হাইটের ক্ষেত্রে ধরেন 0.25 দেওয়া হয়েছিল, যে উপরে নিচে হাফ হাফ করে ভাগ করে নাও। আর ইলাস্ট্রেটরে কি করছে, আপনাকে লেফট সাইডেও একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, রাইট সাইডেও একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, টপেও দিয়ে দিচ্ছে, বটমেও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই জন্য টপ বটম লেফট রাইট এভাবে দেখানো হয়েছে। ঠিক আছে,
বুঝতে পারছেন কেন হচ্ছে এখানে পয়েন্ট আসতে পারে? আচ্ছা, আর নিচে তো এটা তো বুঝতে পারছেন, কালার মোড আর রেজুলেশন 300, 150 এবং 72 আছে। কোনটার ক্ষেত্রে কত ইউজ করতে হয় এটা আপনারা জানেন। আচ্ছা, দেন এখন আমরা ওকে করে দিচ্ছি। আচ্ছা, ডকুমেন্ট সেটআপে বুঝেন নাই এমন কি কোনো বিষয় আছে? বলেন, কোনোটাতে কনফিউশন আছে? এই যে ডকুমেন্ট সেটআপে A to Z যেটা দেখালাম, কোনো বিষয় বোঝেন নাই এখান থেকে বলেন তো? ওরিয়েন্টেশন, এটা এটা যে বললাম ওরিয়েন্টেশন, মানে একটা হচ্ছে পোর্ট্রেট মোড আর একটা ল্যান্ডস্কেপ মোড। পোর্ট্রেটটা হচ্ছে আপনার যখন আমরা যে লম্বা কোনো সাইজ নিয়ে কাজ করে, লম্বায় বেশি থাকে তখন পোর্ট্রেট, আর যখন আর একটু ওয়াইডে বেশি থাকে তখন একটা ল্যান্ডস্কেপ। যেমন ধরেন 8.5x11 ইঞ্চ, এটা হচ্ছে পোর্ট্রেট মোড, যে ওয়াইডটা কম হাইটটা বেশি। আর যখন আপনি এখানে দিচ্ছেন 12 আর এখানে দিচ্ছেন 8, তখন এটা হয়ে যাচ্ছে ল্যান্ডস্কেপ। আর এটাকে বলা হচ্ছে, যেটা ওয়াইড বেশি সেটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ, আর যেটা হাইট বেশি সেটাকে বলা হয় পোর্ট্রেট। আচ্ছা, এখন দেখেন এখানে অনেকগুলো টুলস আমরা পাবো যেগুলো পরিচিত, আর ইন্টারফেস তো চেনানোর কিছু নাই। উপরেটা কিন্তু মেনু বলে, তারপর কন্ট্রোল বার, টুল বার, লেয়ার প্যানেল, তাই না? জুম ইন জুম আউট কিভাবে করা যায় এটাও আমরা জানি। আমরা এর আগে যেভাবে জুম ইন জুম আউট করেছি একই নিয়ম। স্ক্রিন মোডটাও 3টা আগের মতোই। হ্যাঁ, বেশ কিছু বিষয় আসলে আপনারা কমন পাবেন, যেমন এখানে আপনাদের শেপ, ইলাস্ট্রেটর জাস্ট 2টা কালার নিয়ে কাজ করে, 3 কালার এবং শেপ, ফিল এবং স্ট্রোক, ঠিক আছে? আচ্ছা, এই দেখুন এখানে যে শেপগুলো আপনারা নিয়েছেন, রেডি কি রাউন্ডেড শেপ, ইলিপস, পলিগন, স্টার, লেয়ার, ঠিক আছে? তাহলে দেখেন এই যে শেপগুলো, এগুলা কিন্তু নিয়ে আমরা আগেও কাজ করেছি। এখানে সুবিধা আছে, যেমন হচ্ছে আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা এভাবে নিলেন, নিয়ে মাউসে ক্লিক থাকা অবস্থায় যদি আপ অ্যারো প্রেস করে ধরে রাখেন, দেখেন অটোমেটিক রাউন্ডেড হচ্ছে। ডাউন অ্যারো প্রেস করলে রাউন্ডেডের পরিমাণটা আমার ধীরে ধীরে কমতে থাকে। আপ অ্যারো এবং ডাউন অ্যারো, এসি ছাড়েন, এসি অফ করছেন। আচ্ছা, তারপর এই যে স্টার টুল, যেটা স্টার টুলে থাকা অবস্থা আপনি যদি আপ অ্যারো প্রেস করতে থাকেন, দেখেন ডাউন অ্যারো প্রেস করতে থাকেন, আরে এই যে এটা আর এটা এরকম হবে, ঠিক আছে? আপ অ্যারো বা ডাউন অ্যারো এভাবে তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে কর্নারগুলো বাড়াতে পারি বা কমাতে পারি, ঠিক আছে? তারপর পেন টুল দিয়ে আমরা যেভাবে কাজ করেছি এতটুকু, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে বিষয়গুলো আচ্ছা দেখেন, এই যে আমি যে একটা অবজেক্ট করলাম, এটাকে এখন আপনি যতই জুম করেন এটা কিন্তু ফাটবে না, ঠিক আছে? আপনি যতই জুম করেন এটা কিন্তু ফাটবে না, কারণ এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। আর যদি ফটোশপ হতো জুম করলে কিন্তু ফেটে যেত। রাস্টারটা আপনি যতই জুম করেন ফাটবে না। তারপর দেখুন ফটোশপে আমরা শুধুমাত্র ওই আর্টবোর্ডের মধ্যে কাজ করতে পারি, রাইট? আর ইলাস্ট্রেটরে দেখেন আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারি, ঠিক আছে? পুরাটাই হচ্ছে আমার ওয়ার্ক। সুবিধা অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, অনেক বেশি সুবিধা।
সুবিধা হচ্ছে যে আপনি এখানে অনেক বড় একটা জায়গা পাচ্ছেন যেখানে আপনি প্র্যাকটিস ওয়ার্কটা করতে পারবেন। মনে করেন আপনি একটা লোগো বানাবেন, আপনার বেশ কিছু ভার্সন দরকার, তো আপনি ডকুমেন্টের মধ্যে তো জায়গাটা ধরেন অল্প, এখানে আপনি অনেকগুলো করতে পারতেছেন। তো আপনি কিন্তু এই ডকুমেন্টের বাইরেও এখানে ধরেন আপনি একটা কোনো একটা কাজটা করলেন, হ্যাঁ, কাজটা করে আপনি এটাকে ভালো লাগলো ডকুমেন্টের মধ্যে নিয়ে চলে আসেন, বুঝতে পারছেন? তো এটা আপনাকে অনেক হেল্প করবে কাজের ক্ষেত্রে। ফটোশপে আপনি এই বিষয়টা মিস করতে পারবেন, যেমন ইলাস্ট্রেটরে এই মজাটা আপনি পাবেন, ঠিক আছে? নর্মালি আপনি যদি একটা ছোট রুমে থাকেন, এবার কষ্টে এখন কিছু করা নেই, সেজন্য আপনাকে থাকতে হচ্ছে। যদি একটা বড় রুম হয়, মানে স্পেসটা আরো বেশি, আপনি কিন্তু চলাফেরা করে বা জিনিসপত্র রেখে সবকিছুতে কিন্তু আপনি একটা আরাম পাবেন, তাই না? এটাই আর কি। কোনো অসুবিধা নেই, বরঞ্চ সুবিধা আছে। আচ্ছা, এখন মুভমেন্ট কিভাবে করাচ্ছি দেখেন। এই যে সিলেকশন টুল যেটা আছে, এটাই আমাদের মুভ টুল হিসাবে কাজ করবে। ইলাস্ট্রেটরে সিলেকশন টুল যেটা রয়েছে, এটাই মুভ টুল হিসাবে কাজ করবে, বুঝতে পেরেছেন? না বুঝলে কথা বলতে হবে কিন্তু। এটা ফটোশপেও ছিল না স্যার? অটো সিলেকশন এরকম নাই। অটো তো সিলেক্ট হচ্ছে, ফটোশপ যেটা ক্লিক করে মানে ওই যে ফটোশপে তো আপনি অটো ক্লিক করে রাখতেন, এটা বলছি। ক্লিক করার তো প্রয়োজনই নাই এখানে, মানে এটা এমনিতেই অটো দেওয়াই আছে, ডিফল্টলি দেওয়া। হ্যাঁ, কারণ ধরেন এখানে আপনি যেটাকে আপনি সিলেক্ট করতে চান, আমাকে বলেন যে স্যার ওইটা সিলেক্ট করেন, দেখেন আমি হচ্ছে ওইটা ধরে মুভ করাচ্ছি, তাহলে এটা মুভ করাবো, এটা মুভ করাবো, যেটা মুভ করাতে চাইবেন ওটাতে জাস্ট ক্লিক করে টান দেবেন এবং মুভ করে আর অটোমেটিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা যদি বলেন যে স্যার লেয়ার টেয়ার লেয়ার লাগে কিনা, দেখেন লেয়ারের প্রয়োজন হয় না। আপনি কি করবেন, আপনি গ্রুপ করতে চান, আপনি সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এত সহজে সিলেকশনের অপশন কিন্তু ফটোশপে ছিল না। আপনি একটা একটা করে যদি সিলেক্ট করতে চান, শিফট চেপে চেপে ধরে এভাবে কিন্তু সিলেক্ট করতে পারেন। আচ্ছা, আপনারা এগুলোকে সিলেক্ট করবেন, আপনি এই তিনটাকে সিলেক্ট করবেন। এত দূরত্ব সিলেক্ট করা পসিবল হবে না। আগে যদি বলেন যে স্যার এগুলো কি আলাদা আলাদা লেয়ার আছে, অবশ্যই সবগুলো কিন্তু আলাদা আলাদা। একটা লেয়ারে জীবনেও এখানে কোনো কাজ হবে না, মানে কিন্তু এটা অটো অটো লেয়ার নিয়ে নেয়। হ্যাঁ, তাহলে লেয়ার নিয়েও আমাদের কোনো ঝামেলা করা হবে না। মনে করেন আমি একটা কাজ দেখেন, কিছু কাজ আছে ইলাস্ট্রেটরে কত ফাস্ট করা যায়, বাট এটা শিখতে চাইবেন না এখন। এটা জাস্ট আপনাদের একটু আগ্রহ বাড়ানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো শিখবেন নেক্সট ক্লাসে শিখবেন। এখন আমি যদি একটা একটা পাতা বাদ রেখে আমি হচ্ছে অপরটা সিলেক্ট করতেছি, ঠিক আছে? তো একটা ইনিশিয়ালি খুঁজে পারে, ঠিকই আছে। দেখেন এই যে কাজটা আমি করলাম খুবই অল্প সময়ের মধ্যে, হয়তো 2 মিনিট লাগছে, তাই না? এই কাজটা যদি আপনাদেরকে বলি যে আপনারা এই কাজটা ফটোশপে করেন, তো ফটোশপে তো আপনারা কাজ জানেন, রাইট? সো এই কাজটা ফটোশপে আমাকে করে দেন, প্রচুর সময় লাগবে। কত সময় দরকার? অনেক। যতই আপনি সময় দেন, আপনি সারাদিন ধরে যদি আপনাকে সময় দেয়, আপনি এই যে একটার পর আর একটা যে হচ্ছে আপনার ইয়েগুলা, একটার পর একটা যে গ্যাপ, এই গ্যাপটা কি আপনি ঠিকঠাক করতে পারবেন? না, অ্যাডজাস্ট করতে পারবেন গ্যাপটা? বলুন তো। না স্যার। সো তাহলে দেখেন, আর চাইলেও কিন্তু আসলে এটা পারবেন।
বুঝতে পেরেছেন? এই যে এই ধরনের কাজগুলো আসলে খুব ফাস্ট করে লাভ নেই, বুঝলেন? আর হচ্ছে এটা বলছেন যে এটা শিক্ষাবো না আছে নেক্সট ক্লাসে শিখতে পারবেন। ক্লাসিক্যালে যে কাজটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে কেমন হলো দেখেন তো? অন্য টাইপের একটা শেপ তৈরি হলো, ঠিক আছে? এই যে এইভাবে কাজগুলো এরকম ডিজাইন আমি হচ্ছে মেলামাইনের প্লেটের বা চারপাশে বর্ডারের দিকে আমি দেখতে পারতাম। চিন্তা করতাম এটা করছে কিভাবে আসলে। এখন পরে যেদিন প্রথম হচ্ছে ক্লাস ছিটনে এই বিষয়টা দেখলাম, আচ্ছা তাহলে তো এটা তো এইটার কাজ, ঠিক আছে? তো এরকম টাইপের যে কাজ ওয়াও টাইপের কাজগুলো এগুলো থেকে প্ল্যান দিয়ে করা, বুঝতে পেরেছেন? ইলিউশন তৈরি করে বুঝতে পারছেন বিষয়গুলো? চমৎকার না? Illusion. দৌড়াইতেছে ইলিউশন নাড়তেছে। আচ্ছা, তো এই যে এই টাইপের যে কাজগুলো আছে এরকম কাজগুলো কিন্তু আমরা ইলাস্ট্রেটরে করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করবো শেপের ইউজ তো আমরা অলরেডি দেখলাম, কালারগুলো কোথা থেকে চেঞ্জ করা যায় সেটা আগে দেখবো। এখান থেকে ইচ্ছা মতো কালার আপনি দিয়ে হয়ে যাচ্ছে। ফটোশপে যেটা আমরা হয়তো কালার এখানে একটা সেট করে দেবো, অল্টার অ্যাক্সেস দেওয়া লাগতো, এখানে সেটা দেওয়া লাগতেছে। আর এটা হচ্ছে ফিল কালারের বক্স, আর এটা হচ্ছে স্ট্রোক কালারের বক্স। এই যে স্ট্রোক দিল, ঠিক আছে? কালারগুলো সিলেক্ট করে রাখা লাগে না? না, সিলেক্ট করাই লাগবে। সিলেক্ট করে এখান থেকে জাস্ট যে কালার চাচ্ছেন সেটা দিয়ে ওকে করলে হয়ে যায়, ঠিক আছে? আর এই ফিল কালার স্ট্রোক কালার যদি নাম করতে চান, যেমন আপনি ফিল স্ট্রোক কালারটা নাম চাচ্ছেন, এখানে নাম একটা অপশন আছে, ক্লিক করলে নাম। আবার এই ফিল স্ট্রোক আপনি এখান থেকেও দেখতে পারেন। তার মানে আমাদের শেপ কোডে যে ফিল স্ট্রোক অপশন ছিল এখানে সেম ওইটাই। এখানে আমি স্ট্রোক দিতে পারি, স্ট্রোকের পরিমাণটা বাড়ায় দিতে পারি। আবার আপনি সিলেক্ট করে যদি কালার চেঞ্জ করতে চান, স্যার আরেকটা অপশন দেখলাম ওইখানে, এটা না স্যার ওই যে ফিল কালার, না স্যার ওই যে স্যার ওই যে নানের পাশেরটা ওই যে সার্কেলের মতো সেটিং মানে ওইটার এখানে? সেটিং না আচ্ছা, স্যার, ওই যে ওইখানে স্যার এখানে জি এটা না ওই যে fill নানের colour- পাশে যে অপশন গুলো আছেন, হ্যাঁ ওই যে ওখানে option ওই যে টা। নানের নানের পাশে আছে। দ্বিতীয় সেকেন্ড উপরে সেকেন্ড হ্যাঁ নামের এইটা, হ্যাঁ। আচ্ছা, রেজিস্ট্রেশন
কালারটা হচ্ছে কিছু না, এটা হচ্ছে কালার আর কি, ব্ল্যাক কালার, এটা কাজ না। আচ্ছা, এখান থেকেও দেখেন আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন। যদি এখানে ফিল কালার সিলেক্ট থাকে, এখান থেকে আপনার ফিল কালার চেঞ্জ হবে। আর এখানে যদি স্ট্রোক কালার সিলেক্ট থাকে, তাহলে এখান থেকে স্ট্রোক কালার সিলেক্ট হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কালার অ্যাপ্লাই করা যাবে না, তাহলে দিতে পারবেন না কালার? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা অবজেক্ট কলটা চেপে কপি, হ্যাঁ কলটা চেপে কপি, আচ্ছা এখন মনে করি এই তিনটা অবজেক্টকে আমি চাচ্ছি যে লক করে রাখতে, তাহলে সিলেক্ট করে কন্ট্রোল 2, এখানে এটা লক হয়ে গেছে। আপনি এটার উপরে যদি আরো কোনো কাজ করেন, কন্ট্রোল ডান নড়াচড়া হবে, কন্ট্রোল কি স্যার? কন্ট্রোল 2। লক করার পরে স্যার যে দুইটা দিলেন, দুই তিনটা আবার রাউন্ড দিলেন, রাউন্ড শেপ, ওইটা কি লক হয়ে গেছে নাকি ওইটা মুভ হচ্ছে স্যার? ওটা লক হবে কেন? ওটা কি লক করছি? লক তো করছি নিচে থাকে। আনলক ওই কন্ট্রোল কি স্যার? আনলক হচ্ছে কন্ট্রোল অল্টার। তাহলে দেখেন আমি হচ্ছে এটাকে ব্লক করে রাখছি, হ্যাঁ এটার উপরে আমি এখন আরো নানান ধরনের কাজ করতেছি বা যাই করি, এটা কিন্তু এই যে নাড়াচাড়া হয়ে এদিকে সেদিকে চলে যাবে। আগে দেখেন কন্ট্রোল অল্টার 2 দিয়ে যাবে, এখন দেখেন এই যে এটা আবার আনলক হয়ে গেছে। ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 সব লক। আর এর উপরে ধর টেক্সট নিয়ে আমরা নাড়াচাড়া করবো, যা ইচ্ছা করবো, মনে করেন যে এখন কন্ট্রোল অল্টার 2 দেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ কি? হ্যাঁ এই যে কন্ট্রোল 2, সেই কন্ট্রোল 2 সরি এখানে লেয়ার না, এই যে আলাদা আলাদা আমাদের সিলেক্ট করে করে তো আপনি লক করতেই পারছেন। আবার যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে শিফট আমি হচ্ছে কি করবো, শিফট চেপে একটা একটা করে এভাবে সিলেক্ট করবো, করে হচ্ছে আমি কন্ট্রোল 2 দিব, তাহলে দেখেন সেটা লক হয়ে গেছে। আবার কন্ট্রোল 2 দিলে আপনি একটা একটা করেও লক করতে পারবেন, আপনি একসাথে সিলেক্ট করে লক করতে পারবেন। মাঝের কালারটা উপরে আনবো। আচ্ছা, উপরেরটা দেখাবো। লকটা কি বুঝতে পেরেছেন? লক আর লক হ্যাঁ, একসাথে আনলক করে যাবে, আলাদা আলাদা করে যাবে। আচ্ছা, আলাদা আলাদা করে আনলক করা যাবে, তবে সেটা হচ্ছে লেয়ার। মনে করুন আমরা সবগুলোকেই আমরা লক লেয়ারে চলে যাই। এই যে দেখেন এগুলো লক আছে, হ্যাঁ আপনি একটা ধরে যাবেন, এখান থেকে আপনি আনলক করতে পারবেন। ঠিক আছে, আপনি যাচ্ছেন যে এটা আনলক, এটা আনলক, ঠিক আছে। এখন লক্ষণটা আছে এটা, আপনি যাচ্ছেন যে এটাকে আনলক করতে, এই যে লকটা উঠায় দেয়। ঠিক আছে, এইভাবে শুধু একটা যদি আনলক চান, এভাবে আপনি আনলক করতে পারবেন। আর হাইট আনহাইটটা দেখায় আপনাকে এখন। এখন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 3 দিলে হাইট, কন্ট্রোল কি স্যার? কন্ট্রোল 3, কন্ট্রোল অল্টার 3 দিলে আনহাইট।
হাইট হচ্ছে কন্ট্রোল 3 আর আনহাইট কি কন্ট্রোল Alt 3 কন্ট্রোল 3 দিলে হাইট কন্ট্রোল Alt 3 দিলে আনহাইট এটা সেম প্রসেস একটা করে হাইট করা যাবে আর কন্ট্রোল Alt 3 দিলে একবারে সব চলে আসবে আবার আপনি যদি মনে করেন যে স্যার আমি একটা করে আনহাইট করতে চাচ্ছি তাহলে লেয়ারে গিয়ে আনহাইট করতে হবে যেমন ধরুন হাইট করতে লেয়ারে গিয়ে একটা করে আনহাইট বুঝা গেছে আচ্ছা এখন আসেন অবজেক্টকে যে উপরে নিচে উঠানো নামানো যে আপনি চাচ্ছেন স্যার এই রেডটাকে আমি হচ্ছে ব্লু এর উপরে উঠাতে চাচ্ছি তাহলে এটা কি হবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন আচ্ছা ফটোশপে একটা লেয়ার কে আরেকটা লেয়ারের উপরে উঠানোর শর্টকাট কি মনে আছে আপনাদের মনে নাই মাউস দিয়ে তো করা হয়েছিল কন্ট্রোল ধরে ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে কি উপরে ওঠা তাই না এখানে দেখেন যদি কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করেন নিচে নামো ওপেনিং ক্লোজিং কোনটা এটা কি কনফিউজ লাগছে আপনাদের কাছে না না আচ্ছা দেখো এটা হচ্ছে ওপেনিং থার্ড ব্র্যাকেট আর এই পাশেটা হচ্ছে কি Closing. ক্লোজিং তাহলে আপনি যদি কন্ট্রোল প্লাস এই থার্ড ব্র্যাকেট প্রেস করেন তাহলে এক স্টেপ করে নিচে নাও ওপেনিং দিলে এক স্টেপ করে নিচে আর ক্লোজিংটা দিলে এক স্টেপ করে উপরে এখন যদি শিফট ওপেনিং প্রেস করে তাহলে একবারে নিচে আর শিফট ক্লোজিং দিলে এক স্টেপে মানে একবারে সমান উপরে এটা কিন্তু ফটোশপেই ছিল এই অপশনটা আর ম্যানুয়ালি আরেকভাবে করা যায় যেমন একটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট যদি ক্লিক করলে সবার উপরে আবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক সবার নিচে আমাদের এক স্টেপ উঠাতে চান অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড এই যে কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট এক স্টেপ করে উপরে অ্যারেঞ্জ মুভ ফরওয়ার্ড এক স্টেপ করে উপরে আর যদি সেন্ড ব্যাকওয়ার্ড এটা দেয় তাহলে এক স্টেপ করে নিচে নামবে বুঝা গেছে তাহলে আমরা শিখলাম লক আনলক হাইড আনহাইড এবং হচ্ছে অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট মানে লেয়ার অ্যারেঞ্জমেন্ট একটু করে নিচে ওঠা নামানো আচ্ছা গ্রুপ আর গ্রুপটাকে বলা হয় কন্ট্রোল জি তে গ্রুপ হয়ে গেছে আর কন্ট্রোল শিফট জি তে আনগ্রুপ আগে নিতে আচ্ছা আরেকটা মজার বিষয় হচ্ছে ব্যাকে আসা এবং সামনে যাওয়া এটা তো বলা হয় ব্যাকে আসা কন্ট্রোল জেড প্রেস করলে ব্যাকে আসবে আর কন্ট্রোল শিফট জেড প্রেস করলে সামনে যাবে ঠিক আছে কন্ট্রোল জেড প্রেস করলে বারবার ব্যাকে আসবে কন্ট্রোল শিফট জেড প্রেস করলে কি হবে বারবার সামনে যাবে আগে ছিল ফটোশপেও ছিল এটা ফটোশপে কন্ট্রোল অল্ট আর জেড প্রেস করা লাগতো বারবার আসবে কিন্তু এখানে শুধু কন্ট্রোল জেড প্রেস প্রেস করলে আর সামনে যাওয়াটা সেম ফরওয়ার্ড কি শিফট কন্ট্রোল জেড হ্যাঁ এতদিন যা করছেন ওটাই স্যার আনগ্রুপটা কি হবে হ্যাঁ আনগ্রুপ কন্ট্রোল শিফট না কন্ট্রোল শিফট জি কন্ট্রোল মাস্টার জি হ্যাঁ কন্ট্রোল শিফট এখন দেখেন আমরা যতটুকু শিখেছি ততটুকু দিয়ে আমরা আজকে আবার পাখি বানাবো একটা জিনিস হচ্ছে ইলাস্ট্রেটরে যখন আপনি কোনো ইমেজ দিবেন তাহলে দেখবেন যে এরকম একটা ক্রস মার্ক আসছে ঠিক আছে যখন কোনো ইমেজ দিবেন দেখবেন যে ক্রস মার্ক আসছে সাপোজ টান দিয়ে নিয়ে আসে এখন তাহলে আপনি কি করতে পারেন এখান থেকে এমবেড করে দিবেন এই ক্রস মার্ক থাকা মানে ইমেজটা আপনার এই পিসির সাথে লিংক অবস্থায় আছে
প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যখন যখন আপনি হচ্ছে অন্য পিসিতে এই ডিজাইনটা ওপেন করবেন, তখন দেখবেন যে আপনার ডিজাইনের মধ্যে থেকে ইমেজটা আসলে শো করছে না। এখানে রেক্টেঙ্গেল একটা বক্স হয়ে গেছে, ঠিক আছে? ওখানে একটা রেক্টেঙ্গেল বক্স হয়ে গেছে। তাহলে কি করবো আমরা? এইখান থেকে এমবেডে ক্লিক করে দেবো, দিলে যে লিঙ্কটা চলে গেল। এখন আপনার এই যে ডিজাইনটা আপনি যে কোনো জায়গায় ওপেন করতে পারবেন, যে কোনো পিসিতে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল কালারটা নান রেখে স্ট্রোক কালারটা অন রেখে কাজ করবো, ঠিক আছে? ফিল কালারটা নান থাকবে, স্ট্রোক কালারটা আমরা অন রেখে কাজ করবো। আচ্ছা, এই যে আপনার বৃত্ত এখানে সিলেক্ট থাকা অবস্থা কি করবো? স্পেস বারটা প্রেস করে এদিকে সরাই দেব। আপনার আবার এদিকে এই দেন এবার হচ্ছে এখানে সিলেকশনে থাকা অবস্থায় আমি কিভাবে মুভ করাচ্ছি? স্পেস বারটা চেপে আচ্ছা, এখন পিছনেরটাকে আমি কিন্তু লক রেখেছি, ঠিক আছে? যাতে মুভমেন্ট না করে। এখন সবগুলো কিভাবে সিলেক্ট করবেন? করে যে কোনো একটা পাথের উপরে ধরে এভাবে টানবেন। যেটা দেখেন এই যে কঙ্কালটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে?
আমাদের মেন স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে কঙ্কাল বলছি, কঙ্কালটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি হচ্ছে কালার দিব জাস্ট। আপনি একটা করে পাত এখন সিলেক্ট করবেন, আর ওভার টুলতে জাস্ট কালার দেবেন। আবার এটাতে একটা ক্লিক, আর ওভার টুল দিয়ে এখানে একটা ক্লিক, আর ওভার টুল দিয়ে এখানে একটা ক্লিক, আর ওভার টুল দিয়ে শর্টকাটের মাধ্যমে আপনি এই দুইটা টুল সিলেক্ট করতে পারেন। যেমন এটা শর্টকাট হচ্ছে ভি, এটা শর্টকাট হচ্ছে আই। তবে আমি ম্যানুয়ালি দেখাচ্ছি আপনাদেরকে। খুবই ইজি, জাস্ট সিলেক্ট করবেন, একদম সিম্পল। একদম সিম্পল। সেন্টার ব্যাক এটাকে নিচে পাঠিয়ে দিলাম। আর এটাকে আমাদের 2 স্টেপ নিচে নামানো লাগবে, তাহলে কন্ট্রোল ওপেনই থাকবে। বুঝতে পেরেছেন? দেখেন এটা মতো হয়ে গেছে, কিন্তু এটা দেখেন জুম করলে পেটে যাচ্ছে দুটো রাস্টার ইমেজ। এটা কিন্তু জুম করলে পারবে। বুঝছেন? এইভাবে হচ্ছে কাজটা করতে হবে। কাজ শেষে মুভ করে দিতে পারি সবগুলোকে ধরে, যাতে আমার মুভমেন্ট করানোটা ইজি হয়। ঠিক আছে? বড় ছোট করার ক্ষেত্রে নিয়ম একই, শিফট অল্টার চেপে বা শিফট চেপে বড় ছোট করবে, দেন সেট করে দেবো। ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপ, হচ্ছে সেভ করবেন কিসে? এআই তে। হ্যাঁ, ওখানে সেভ করবেন কিসে? এআই তে। আচ্ছা, তারপর এবার এখানে কি করবেন? গার্নিং আইতে তো সেভ করছে, এখন আরেকটা সেভ করা লাগবে কিসে? জেপিজি। আর আপনি ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে কিন্তু কোনো জেপিজি অপশন খুঁজে পাবেন না এখানে। ঠিক আছে? ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে জেপিজি খুঁজে পাবো জেপিজি না। খুঁজে পাবেন। তাহলে কোথায় যেতে হবে? ফাইল থেকে এক্সপোর্ট। ঠিক আছে? ফাইল থেকে এক্সপোর্টে যেতে হবে। শুধু এআই তে সেভ করার জন্য সেভ এস, এআই তে সেভ করার জন্য সেভ এস ফাইল না, থেকে এতে সেভ করার জন্য হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট। এআই তে স্যার এতে তো সেভ অ্যাজ থেকে, জেপিজির জন্য এক্সপোর্ট। হ্যাঁ, এটির জন্য এক্সপোর্ট। কি চেতনা ফিরে আসছে না? আপনারা একটা করা ট্রাই করেন।
কার্টুনটা নিতে চাইলে আপনারা পেন ড্রাইভে করে নিতে পারেন। গ্রুপে দিয়ে দিলে নিয়ে আসেন আপনি আনেন। স্যার এই কার্টুনটা প্রথম যখন আনছেন ওটা কি পিএনজিতে ছিল? প্রথম যখন কার্টুন আনছেন ওটা কি পিএনজিতে ছিল? স্যার অন্য কার্টুন তো বানানো না, জেপিজিতে, এটা তো জেপি। অন্য কার্টুন দিয়ে করতে পারে, তবে একই সিস্টেম। অন্যটা যে এটা আপনাদের জন্য একটু সহজ। করবো